বাংলা বালিকা বধূতে এইরকম একটা দৃশ্য ছিল যে দুটো হুড খোলা পুরানো মডেলের গাড়িতে বর চলেছে বিয়ে করতে। একটা গাড়িতে চলেছেন বরকর্তা আর অভিভাবকেরা, অন্য গাড়িটায় বরযাত্রীর একটা বড় অংশ মানে নায়ক আর তার সমবয়সী বন্ধুর দল। গলা ছেড়ে তারা গাইতে গাইতে চলেছে সেই ডিএল রায়ের রচনা আজি এসেছি আজি এসেছি বধূ হে, নিয়ে এই হাসি রূপ গান। আজ আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমারে করিতে সবই দান। গানটা লোকের এতই পছন্দ হয়ে গেল যে দৃশ্যটা এলেই সবাই হইচই করে উঠত। আনন্দবাজার পত্রিকা পর্যন্ত লেখা ছাপল এই বলে যে আজকাল একটা নতুন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে কোনো কোনো জায়গায় এই গানটা গাইতে গাইতেই বরযাত্রীর দল বরকে নিয়ে কনের বাড়ি গিয়ে হাজির হচ্ছে। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো যে গান গেয়ে একদিন স্বয়ং মোহাম্মদ রফি আসমুদ্র হিমাচল ঝড় তুলেছিলেন। সেই গানটা কেন পঞ্চমের অনুরোধে তিনি সম্পূর্ণ বিনা পয়সায় গেয়েছিলেন। অবশ্যই আজকে যে কথাগুলো আমি তোমাকে বলবো তার সবটাই তরুণ মজুমদারের, মানে তরুণ মজুমদার হিন্দি বালিকা বধূ করতে গিয়েছিলেন বম্বেতে, আর সেখানকার অভিজ্ঞতা প্রত্যেক দিন তিনি লিখে রেখেছিলেন তার ডায়েরিতে, আর সেটাই পরবর্তীকালে বই হয়ে বেরোলো, যে বইটার নাম সিনেমা পাড়া দিয়ে। অবশ্যই বইটা তুমি পড়বে, আর এখন আপাতত আমার সঙ্গে থাকবে। তরুণ মজুমদার বলছেন যে পঞ্চম বলল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, দেখুন যদি আপনাদের ভালো লাগে। আনন্দ বক্সি আর আমি দুজনেই বলে উঠলাম, পুরনো গাড়ির বদলে যদি আমরা পালকি ব্যবহার করি কেমন হয়? মনে মনে পালকির গানের একটা সুর নাড়াচাড়া করছি, খারাপ লাগবে না বোধ হয়। এই বলে হারমোনিয়ামের সঙ্গে করে একটা সুর শুনিয়ে দিল। সঙ্গে সঙ্গে বক্সিজি কথা বসিয়ে দিলেন, ডলি মে কাহার সজন কে দার, চলো একবার, চলো চলো একবার, হুম না হুম না হুম না হুম না। এমনি করে একটার পর একটা সব গানেরই সুর প্রায় সারা হয়ে গেল, বাকি রইল একটা। পঞ্চম বললেন, বক্সিজি এই গানটার সিচুয়েশন শুনে আপনি আপনার মনের মতো করে আগে লিখুন। ছবির শেষের দিকে যখন মেয়েটার মন একটু একটু করে বরের কাছে, মানে বরকে পেতে চাইছে, তখন এক চাঁদনি রাতে সবার চোখ এড়িয়ে ওরা এসে হাজির হয় নদীর ধারে বিস্তীর্ণ এক কাশবনে। দূর থেকে ভেসে আসে ওদের মাস্টারমশাইয়ের বাজানো বেহালার সুর। সেই সময় কিশোর নায়ক মৃদু গলায় সেই সুরে সুর মিলিয়ে গান গাইতে শুরু করে। নায়িকাও প্রায় মাঝে মধ্যে একটা দুটো শব্দ যোগ করবে। এই দুজনের সম্পর্ক যেন একটা আলো ছায়ার মধ্যে এদের পরস্পরকে মায়ার বাঁধনে জড়িয়ে দেয়। বক্সিজি বললেন, তাকে একটু সময় দিতে হবে, 2-3 দিন অন্তত। আমি আর ইচ্ছে করেই ঘেঁষি না ওদের দিকে। ভাবি লেখা আর সুর দেওয়া শেষ হলে তবে গিয়ে বোঝার চেষ্টা করব ব্যাপারটা ঠিক কীরকম দাঁড়ালো। 3 পরে হঠাৎ ফোন দীপনের, একবার আসতে পারবেন কি, জরুরি দরকার। পৌঁছে দেখি পঞ্চম হারমোনিয়ামে, দুটি অল্প বয়সী ছেলে মেয়ে ওর সামনে। ছেলেটি আমার চেনা কিশোর কুমারের পুত্র অমিত। পরে জানতে পারি মেয়েটির নাম সুষমা, সুষমা শ্রেষ্ঠা। পঞ্চম ওদের দিয়ে একটা গান তোলাচ্ছে, বড়ে আচ্ছে লাগতে হ্যায় এ ধরতি এ নদিয়া এ রায়না আর তুম। আজ এই গানটা সারা ভারতবর্ষ জুড়ে বাজে। স্বয়ং অমিত নাকি বলেছে যে যেখানে যেই আসরে গাইতে উঠি দর্শকরা বলে ওঠে বড়ে আচ্ছে লাগতে হ্যায়। তবে একটা ঘটনার কথা না বললেই নয়, ফিল্ম সেন্টারের রেকর্ডিং রুম পরপর রেকর্ডিং চলছে। যেদিন মুকুন্দ দাসের গানের আদলে আপনি মা আর বহনা কো কালাই রাহনের দো নঙ্গি গানটার রেকর্ডিং হবে, স্টুডিওয় পৌঁছে দেখি সবারই যেন একটু অন্যরকম তৎপরতা। কী ব্যাপার? শক্তিবাবু বললেন, পঞ্চম তুরুপের তাসটা এতদিন লুকিয়ে রেখেছিল। কে এসে গাইবে বলুন তো? কে? রফি সাহেব। ব্যাস, এরপরেই উনি এসে পৌঁছান। বিনীত মুখে হাসি। সত্যি কথা বলতে কি, রফি সাহেবকে হাসি ছাড়া আমি কোনোদিন দেখিনি। সবার সঙ্গে কুশল বিনিময় সেরে পঞ্চমকে ডেকে নিয়ে যান কাঁচের তৈরি একটা পার্টিশনের আড়ালে। গানটা আর একবার সেখানে রিহার্স করে নেবেন উনি। শক্তিবাবু আমাকে বললেন, আপনিও একটু যান না, গানটা কোন সিচুয়েশনে গাওয়া হচ্ছে একটু বুঝিয়ে বলুন। আমি গিয়ে আমার মতো করে দেশের স্বাধীনতা সংগ্রাম, মুকুন্দরামের ভূমিকা ইত্যাদি
সাধ্যমতো বুঝিয়ে দিয়ে চলে আসি। তরুণ মজুমদার আগেই বলেছেন যে এই ছবিতে আমি কিন্তু প্রথমে সুর বসাবো মনের মতো করে, তারপর আসবে কথা, কিন্তু দুটো গানের বেলায় তা খাটবে না। আনন্দ বক্সিজি আগে ওটা ওনার নিজের মতো করে লিখুন, তারপর সুর নিয়ে ঠিক কী করা যায় একসময় সেটা ভেবে দেখব। কোন দুটো গান প্রশ্ন করি। এবার সেই যেটা বুঝিয়ে দিলেন তরুণ মজুমদার, একে তো মুকুন্দ দাসের সেই মোক্ষম গানটা ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গ নারী কবু হাতে আর পড়ো না, শুনতে শুনতে একেবারে যে কোনো বাঙালি মাত্রই রক্ত গরম হয়ে ওঠে। আচ্ছা বলুন তো, লোকটা সত্যি সত্যিই কি চারণ ছিল, চারণ কবি? মুখে মুখে অমন গান বাঁধত কী করে? শুধু কি তাই, পাশ থেকে স্বপনবাবু বললেন লোকটা বেড়াচ্ছে পালিয়ে পালিয়ে, ব্রিটিশের চোখে ধুলো দিয়ে, ধরা পড়লেই রাষ্ট্রদ্রোহিতার অজুহাতে হাজত, সব জেনেও রাতের পর রাত উল্কার মতো ছুটে বেড়ায়, আসর থেকে আসরে গ্রামে গঞ্জে মুকুন্দ দাসের নাম শুনলেই কাতারে কাতারে মানুষ জড়ো হয়ে যায়, গানের মধ্যেই বাতাস কাঁপিয়ে বন্দে মাতারাম ধ্বনি ওঠে। গ্রামের লোকেরাই গোপনে খবর দেয় কোন রাস্তায় পাগড়িধারী পুলিশ আসছে, আর সঙ্গে সঙ্গে চারণ কবি হাওয়া অন্য কোথাও, হয়তো আরও অন্য আসরে। ধরা পড়লে কি হতো? অবাক হয়ে পঞ্চম জানতে চায়, কি আবার হয় যাবজ্জীবন নয়তো ফাঁসি, রীতিমতো সেডিশনের কেস, ছাড়বে গভর্নমেন্ট? শুনে পঞ্চম দা একেবারে থম মেরে গেলেন। তারপরে তিনি জ্বলে উঠে বললেন, না আজ আর কোনো ডিসকাশন নয়, একটু ভাবি। হ্যাঁ রে দীপন, খার জিমখানার কাছে কোথায় যে মার্ভেলাস মেথি পরোটা বানায় না, গাড়ি পাঠিয়ে আনা দেখি সবার জন্যে। এরপরেই গান তৈরি হয়ে গেল, আপনি মা আর বহনা কো কালাই রহনে দোন নঙ্গি, তোর দে শাড়ি চুড়িয়া এ চুড়িয়া সাতরঙ্গি। মুকুন্দ দাসের সেই গানটা জলজ্যান্ত উঠে এলো। পঞ্চমদা লাফিয়ে উঠে বললেন, বাহ। তারপর আমার দিক চেয়ে কেমন হিন্দিতে আমার সীমিত জ্ঞান নিয়েও বলে উঠি, এ তো মুকুন্দ দাসেরই সেই গানটাই মনে হচ্ছে, একেবারে জলজ্যান্ত উঠেছে, ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী। এক্স্যাক্টলি, কিন্তু ওই কালাই নাকি ও কথাটার মানে কি? কবজি, হাতের কবজি। বিপ্লবী চারণ কবি যেন দেশবাসীকে ডেকে বলছে, নিজের মা বোনের কবজিতে যদি কোনো গয়নাগাটি না থাকে সেও ভালো, কিন্তু বিলেত থেকে আনা রং বেরঙের চুড়িগুলোকে ছুঁড়ে ফেলে দাও। কি ভালো না? সত্যিই খুব ভালো। মনে মনে ভাবি, ইনিই তাহলে সেই স্বনামধন্য আনন্দ বক্সি, বহু হিন্দি সুপারহিট গানের রচয়িতা। পঞ্চমদা বললে, আজ এই পর্যন্ত থাক, এটুকু সুর বসিয়ে আপনাকে শোনাই, তারপর কাল লিখবেন। এরপর রেকর্ডিং শুরু হলো। মোহাম্মদ রফির গলায় গানটা কেমন দাঁড়ায় সে কথা তো আর এখন আলাদা করে বলে দরকার নেই, পুরো ইতিহাস হয়ে গেছে। কিন্তু এই গানের থেকেও যে ঐতিহাসিক ঘটনাটা লোকে জানে না, সেটা এবার আমি শোনাচ্ছি বন্ধু। মোহাম্মদ রফি বেরিয়ে এসেছেন সিঙ্গার্স বুথ থেকে, মানে যেখানে দাঁড়িয়ে গানটা গাইছিলেন, গায়ে আর কি সিঙ্গার। সবাই ওকে ঘিরে ধরে নানা রকম উচ্ছ্বাস প্রকাশ করছে। এমন সময় হঠাৎ ওর নজরে পড়ে যে ওর সেক্রেটারি একটু দূরে দাঁড়িয়ে আমাদের প্রোডাকশন ম্যানেজার মনোজের সঙ্গে যেন কি একটা কথাবার্তা বলছে। উনি বুঝতে পারলেন যে এটা সই সাবুদের ব্যাপার, মানে পেমেন্টের ব্যাপার, গানটার বিষয়ে। রফিজি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ক্যা হো রা হ্যায়, ক্যা হো রা হ্যায়? জবাবে রফিজির সেক্রেটারি বললেন, পেমেন্টের ভাউচার সই হচ্ছে, এটুকু হলেই আজকের কাজ শেষ। হঠাৎ রফিজি আঙুল নাড়লেন, তারপর বললেন, ইস গানে কে লিয়ে কোই পেমেন্ট নেই। এই গানটা গাইবার জন্যে কোনো পারিশ্রমিক নেবেন না উনি। স্টুডিও শুদ্ধ সমস্ত লোক আমরা একেবারে অবাক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম একজন দেশবিখ্যাত গাইয়ে আর একজন প্রকৃত শিল্পীর মধ্যে তফাৎটা কি। এই রকম একটা গান প্রাণ ঢেলে যিনি গাইলেন, এবং যে গান আসমুদ্র হিমাচল তোলপাড় করেছিল বছরের পর বছর, ছবিটা তো হিট করেই ছিল, সেই গানটা নিজের হাতে নিজের প্রাপ্য টাকা ফিরিয়ে দিয়ে সম্পূর্ণ বিনে পয়সায় গিয়েছিলেন মোহাম্মদ রফি। আজ এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবে না। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।